সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমানে বিশ্ব রাজনীতিতে উত্তপ্ত ও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ইরান আলোচনার কেন্দ্রে রয়েছে। আর এই ইরান এমন একটি দেশ যেখানে গত 4 দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে, যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন, যাকে আধুনিক প্রযুক্তি থেকে এক ঘরে করে রাখার জন্য বিশ্বের তাবর শক্তিগুলো একজোট। তারপরও ইরানকে থামাতে পারছে না পশ্চিমারা। এবার ভিন্ন এক খেলায় মেতে উঠেছে তারা, আর এতেই গোটা ইরান যেন ফুঁসে উঠেছে বিক্ষোভে। প্রশ্ন হচ্ছে, ইরান কি পারবে এই চাপ সামাল দিতে, নাকি মার্কিন হামলার শিকার হবে খামেনির দেশটি? আর হামলা হলে ইরান কি করবে? এসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সংশ্লিষ্টতায় অতপ্রতভাবে জড়িত ইরান নামটি, অন্যভাবে বললে পুরো পৃথিবীর রাজনীতিতেই একটা ভাইরাল পয়েন্ট হচ্ছে ইরান। আর এই মধ্যপ্রাচ্যের ভাইটাল ইস্যু হচ্ছে ইরান নামের দেশটি। 1979 সালে ইরান ইসলামিক বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেই পরিমাণ শত্রুতার পর্যায়ে চলে গেছে, অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের এমন কোনো সম্পর্ক নাই। এই শত্রুতার পেছনে মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাগুলোর পক্ষে কখনোই ইরান ছিল না বা থাকতে চায়ও না, বরং সর্বদা মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সোচ্চার। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের নীতির বাইরে গিয়ে বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করে পৃথিবীতে খুব বেশি শাসক টিকে থাকতে পারে নাই। বিশেষ করে মুসলিম বিশ্বে বিরোধিতার ফলস্বরূপ কোনো দেশের রাষ্ট্রনেতার বিদ্রোহের মুখে পতন হয়েছে, কোথাও বা যুক্তরাষ্ট্র নিজে অভিযান চালিয়ে তাদেরকে শেষ করেছে। আর এই দুই পরিণতির একটাও যেখানে হয় নাই, সেখানে চলছে বছরের পর বছর সংঘাত, বছরের পর বছর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যা একটা দেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুর্ভাগ্যজনকভাবে ইরান এই তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে। ইরানের সরকার বিরোধী নানান বিক্ষোভে উস্কে দেওয়া থেকে শুরু করে দেশের ভেতরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর অভিযানের খবরও মানুষের জানা। এসবের মাধ্যমে ইরানের অনেক বড় বড় সামরিক অফিসার দুনিয়া ছাড়া হয়েছে, কিন্তু সরকার পতন হয় নাই। বছরের পর বছর ইরানে লেগে আছে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যে কারণে ক্রমেই ইরানের অর্থনীতি খাদের কিনারায় চলে যাচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে, বছরের পর বছর নিষেধাজ্ঞা থেকে আর্থিক সংকটের ফলে ইরানের মানুষজন এখন সরকারের বিপক্ষে ক্ষেপে উঠেছে। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানো বা তাদের ষড়যন্ত্র ঠেকানোর জন্য ইরানকে বিশাল পরিমাণ অর্থ সামরিক বাহিনীর পেছনেও খরচ করতে হচ্ছে। ফলে দেশের আর্থিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, আর মানুষের ভেতরে ক্ষোভ বাড়ছে। এসবের মিশ্র প্রতিক্রিয়ায় ইরানে কিছুদিন পরপরই নতুন নতুন আন্দোলন দানা বাঁধে। এসবের মধ্যে কিছু আন্দোলন বা বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়, আবার কিছু বিক্ষোভে থাকে বিদেশিদের হাত। আর এই মুহূর্তে ইরানে এরকম একটা প্রবল আন্দোলনই চলছে, যে আন্দোলনের ফলে গেল কয়েকদিন যাবৎ ইরানের অবস্থা বেশ উত্তাল। আর এই সুযোগে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আন্দোলন হয়ে উঠেছে 3 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। প্রশ্ন হচ্ছে, এবারের আন্দোলনের মূল কারণ আসলে কি? যেহেতু এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ইরান চরম সংকটে, তাই এই আন্দোলনের ধাক্কায় কি ইরানের শাসন কাঠামোতে কোনো একটা পরিবর্তন আসবে বা সরকার পতন ঘটাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ইরানের হাজার হাজার মানুষ দেশে আজ রাস্তায় নেমে এসেছে। কেউ চাকরি হারিয়েছে, কেউ হিজাব খুলে দাঁড়িয়েছে, কেউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে প্লেকার্ড। বাইরে থেকে দেখলে মনে হয় এটা অর্থনীতি সংকট, কিন্তু ভেতরে জমে আছে কয়েক দশকের ক্ষোভ, যেখানে দাম বাড়ে দ্রুত কিন্তু অধিকার বাড়ে না। প্রশ্ন করলে উত্তর আসে লাঠিতে, আর প্রতিবাদ করলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। তরুণরা আর তাদের ভবিষ্যৎকে বিশ্বাস করতে পারছে না। নারীরা আর নিজেদের শরীরের উপর রাষ্ট্রের পাহারা মানতে চায় না। এই আন্দোলনের কোনো নেতা নেই, কোনো দল নেই, আছে শুধু ভয় ভাঙা মানুষের কণ্ঠ। আবার অনেকের প্রশ্ন, এই আন্দোলনের পেছনে মার্কিনীদের ইন্ধন রয়েছে। প্রশ্ন একটাই, এটি কি সাময়িক বিক্ষোভ নাকি এক শাসন ব্যবস্থা শেষ অধ্যায়ের শুরু? কেন ইরান জুড়ে চলছে আন্দোলন? প্রায় 3 মাস ধরে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলন চলছে, যা শুধু অর্থনৈতিক অস্থিরতা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার চ্যালেঞ্জের প্রতিফলন। এই আন্দোলনের মূল কারণ হল ভয়াবহ আর্থিক সংকট, মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং নাগরিকদের জীবিকার কঠিন বাস্তবতা। রিয়াল মার্কিন ডলারের বিপক্ষে বিপুলভাবে ডুবে যাচ্ছে। মূল্যস্ফীতি প্রায় 40 থেকে 50% ছুঁয়েছে। ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে। দৃশ্যত এমনই মনে হচ্ছে, তবে এর পেছনে ভিন্ন রহস্য রয়েছে বলেও মত বিশ্লেষকদের। রাজধানী তেহরানে গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির কারাজ, সিরাজ, ইস্পাক সহ প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজরবিহীন পতনে ক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ টানা কয়েকদিন ধরে ধর্মঘট ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। রাজপথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও লাঠিচার্জ করছে পুলিশ, যা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিক্ষোভের তীব্রতা বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও রাজপথে নেমে এসেছেন। বিভিন্ন শহরে স্বৈর শাসকের মৃত্যু চায় স্লোগান শোনা যাচ্ছে, যা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে ইঙ্গিত করে। ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে মিস্টার ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং মানুষ মোটেও খুশি নয়। তিনি স্পষ্ট করে জানান, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে তিনি ইসরায়েলের পরবর্তী বিমান হামলায় পূর্ণ সমর্থন দেবেন। ইরানে এই অস্বাভাবিক আন্দোলনের পেছনে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের নানামুখী ষড়যন্ত্র যুক্ত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেছেন, ইরানের এই অস্থিরতার পেছনে বিদেশিদের হস্তক্ষেপ থাকতে পারে। ইরান এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে দেশের শত্রুরা বাইরে থেকে চাপ প্রয়োগের প্রয়াস চালাচ্ছে। ইরান সরকার বলছে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা এবং তাদের উদ্দেশ্য শোনার জন্য একটি সংলাপের ব্যবস্থাও করা হচ্ছে। তবে ইরানের প্রসিকিউটর জেনারেল হুমকি সুরে বলেছেন, মুদ্রার দরপতন এবং দেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতির সুযোগে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত শাহজাদা রেজা পাহাল এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলছেন, এই সরকার ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সংকট কাটবে না, তাই সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন তিনি। অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে কোনো বিদেশি আগ্রাসন হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিক্ষোভকে শত্রুর উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। ইরানে চলমান বিক্ষোভে
প্রাণহানির খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ লকড অ্যান্ড লোডেড রয়েছে। এ বক্তব্যের পর তেহরান সতর্ক করে জানায়, এমন কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে হামলা চালাতে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও ইরানের তরফ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও ঘোষণা দিয়েছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি ভেনেজুয়েলা হবে নাকি কখনোই সেটি হবে না? দর্শক, এবার চলুন চট করে এই প্রশ্নের উত্তরটা জেনে নেই। ইতিহাস থেকে দেখা যায়, ইরানের বাইরে আগ্রাসন সাধারণত সমাজকে বিভক্ত করার বদলে একত্র করে। গেল গ্রীষ্মেই এটি স্পষ্ট হয়েছিল, যখন ইরানিরা তাদের সরকারের বিরুদ্ধে ইসরায়েলের উস্কানিতে সাড়া দেয়নি। দমনমূলক কৌশল সত্ত্বেও তেহরানের কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি। সরকার সমস্যার সমাধান পথ খুঁজেছে। নিশ্চিতভাবেই ইরানের সংকটগুলো বাস্তব। তীব্র অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতি, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধ, সর্বোচ্চ নেতার শারীরিক অসুস্থতা এবং উত্তরাধিকার প্রশ্ন ভবিষ্যতে সরকারের ভেতরে চাপ তৈরি করতে পারে, কিন্তু এগুলো ধীরে ধীরে জ্বলে ওঠা সংকট। ভেনেজুয়েলায় যে ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে, তেহরানের ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন। কঠিন সময়েও ইরান সরকার 4 দশকের নিষেধাজ্ঞা, সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতায় টিকে থাকতে পেরেছে, মূলত তার শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই। এই দৃষ্টিকোণ থেকে ভেনেজুয়েলা মার্কিন হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমার বেশি তুলে ধরে, যা অন্য কোনো দেশের জন্য অনুসরণযোগ্য বা মডেল নয়। ট্রাম্প চাইলে হয়তো ভেনেজুয়েলার মতো দুর্বল দেশে কোনো নেতাকে সরিয়ে দিতে পারেন, কিন্তু ইরানের মতো জটিল সমাজকে নিয়ন্ত্রণ ও রূপান্তর করা ট্রাম্প বা তার জেনারেলদের পক্ষে সম্ভব নয়। এমন কোনো উদ্যোগ নিলে গোটা অঞ্চলে ইরাকের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বিশৃঙ্খলা এবং রক্তপাতের আশঙ্কা তৈরি হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।